হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে ডেভাসিস লার্নিং সেন্টার চ্যানেল ওয়েলকাম জানাই। আজকে ক্লাসে আমরা ক্লাস 8-এর পরিবেশ বিজ্ঞান বিষয়ের সেকেন্ড পার্টের যে সেশনটা ছিল, অর্থাৎ জীবন বিজ্ঞানের যে সেশন, সেটা কিন্তু প্রোভাইড করবো। তোমরা যারা ভৌতবিজ্ঞানের সেশন দেখোনি তারা আমাদের ভিডিও লিস্ট গিয়ে দেখে নেবে। প্রথম ভিডিওটা একদম হচ্ছে কিন্তু ভৌতবিজ্ঞানের সেশন দেওয়া আছে, অথবা আমাদের এখন আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকেও দেখে নিতে পারো। তো আজকে সেশনের ক্লাসটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে কিন্তু লাইক করতে হবে। তো শুরু করছি জীবন বিজ্ঞানের মধ্যে। তো প্রথম চ্যাপ্টার জীবদের গঠন, অণুজীবের জগৎ, অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়ঃসন্ধি, জীব বৈচিত্র্য, পরিবেশের সংকট, বিপন্ন প্রাণী সংরক্ষণ, আর আমাদের চারপাশের পরিবেশ ও উদ্ভিদ জগৎ। এখান থেকে শুধুমাত্র জীবদের গঠনটাই পুরোনো চ্যাপ্টার, যেটা ফার্স্ট সেমিস্টারে হয়ে গেছে। আচ্ছা, প্রথম থেকে শুরু করছি জীবদের গঠন। এখানে প্রথম আমাদেরকে দেখে যেতে হবে জীবদেহের, এখানে দেখো জীবদের গঠনের ধাপগুলো আকারে দেওয়া আছে। এখান থেকে শুধুমাত্র এইটা অনেক শর্ট কোশ্চেনে দিয়ে থাকে যে দেহের বজ্রকে মূত্রের মাধ্যমে বের করে দেওয়ার জন্য আমাদের বৃক্ষ থাকে, উদ্দীপনা গ্রহণ থাকে, উত্তেজনা রূপান্তরের জন্য থাকে মস্তিষ্ক। এখান থেকে শুধু এই 4 নাম্বার ছকটা জায়গাটা দেখলেই হয়ে যাবে। এখানে কোষ কী, কোষের যে ডেফিনেশনটা আছে, কোষ হচ্ছে কোনো জীবদেহের গঠনগত ও কার্যগত ক্ষুদ্রতম একক হচ্ছে কোষ। এই কোষ কি দেখবে, এখানে জীবদেহ গঠনের যে ধাপগুলো রয়েছে, কোষ, কলা, অঙ্গতন্ত্র, জীবদেহ, এই জায়গাগুলো দেখে যেতে হবে। এখানে মাইক্রোস্কোপ আমাদের দু ধরনের হয়। একটা আলোক অনুবীক্ষণ যন্ত্র, আর একটা হচ্ছে ইলেকট্রনিক অনুবীক্ষণ যন্ত্র। আলোক অনুবীক্ষণ যন্ত্রের আবার দুটো ভাগ আছে, সরল আলোক অনুবীক্ষণ যন্ত্র আর যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্র। এই যে বিবর্তন ক্ষমতা, প্রত্যেকের বিবর্তন ক্ষমতা, যেমন এর ক্ষেত্রে সরল আলোক অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে এখানে আছে 15 থেকে 20 হয়, আর যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রে 2000 থেকে 4000 হয়, আর এখান থেকে হচ্ছে ইলেকট্রনিক অনুবীক্ষণ যন্ত্রের হচ্ছে 50,000 থেকে 3 লক্ষ হয়। আর মনে রাখতে, ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করা হয় দ্রষ্টব্য বস্তুকে পরিলক্ষিত জন্য, মানে দেখার জন্য। এখানে কোষ প্রথম আবিষ্কার করেছিলেন রবার্ট হুক, সেটা হচ্ছিল মৃত কোষ। যদি বলে প্রথম কে সজীব কোষ আবিষ্কার করেন, তাহলে লিভেন হুক 1674 খ্রিস্টাব্দে। কোষের বৈচিত্র্য, এখানে কোষের বৈচিত্র্যে এখানে চর্বি কোষকে হচ্ছে আংটির মতো দেখায়। তারপরে আমাদের মৃদু আলো দর্শনে সাহায্য করে হচ্ছে দণ্ডাকার রড কোষ, আর উজ্জ্বল আলো বর্ণদর্শনে সাহায্যকারী হচ্ছে শঙ্কুাকৃতির কোন কোষ। উদ্ভিদের বীজের আবরণ এবং ফলত্বকে উপস্থিত থাকে প্রস্তর কোষ। এখানে প্রশ্নটা দেখবে, অনেক স্কুলে কিন্তু এই প্রশ্নটা থাকে, প্রস্তর কোষ। অ্যামিবার আকৃতি যদি লিখি, সেটা কিন্তু আকৃতিটা হচ্ছে অনিয়মিত। অ্যামিবার আকৃতি অন্য জীবকোষের মতো নয়, সর্বদাই এর আকৃতি পরিবর্তিত হয়। আচ্ছা, এই প্রশ্নটা একটু করে যাও, যৌগিক অনুবীক্ষণ যন্ত্র কোথায় কোথায় হচ্ছে ব্যবহৃত হয়, এখন পর্যন্ত লিখতে হবে। তারপরে লোহিত রক্তকণিকার আকার গোল ও দুপাশ চ্যাপ্টা চাকতির মতো হওয়ার সুবিধা কী, এখন পর্যন্ত করতে হবে। এখানে কোনগুলোর আকার কী রকম, যেমন লোহিত রক্তকণিকার গোলাকার, দুপাশ চ্যাপ্টা চাকতির মতো হচ্ছে শ্বেত রক্তকণিকা অনিয়তকার আকারযুক্ত, পেশিকোষ হচ্ছে লম্বা, দুপ্রান্ত ছোটো মাঝখানটা, এগুলো একটু দেখে যাবে। স্টার মার্ক দিয়ে দিই। স্নায়ুকোষটা দেখতে হবে। এখানে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা তিনটেই করতে হবে, এবং জল পরিবহন করে উদ্ভিদ কোষ, এবং মূল বা পেশিকোষটা প্রয়োজন নেই। এখানে আমাদের মানুষের স্নায়ুকোষের দৈর্ঘ্যটা কিন্তু সবচেয়ে বেশি হয়। এখানে 1 মাইক্রোমিটার মানে হচ্ছে 1 মিটারের 10 লক্ষ ভাগের 1 ভাগ, মানে 1 মাইক্রোমিটার মানে হচ্ছে আমি যদি 1 মিটারকে 10 লক্ষ ভাগ করি, তার মধ্যে একটা ভাগ। তারপরে 1 মিটারকে যদি 1 মিটার মানে 1000 মিলিমিটার, 1 মিলিমিটার মানে 1000 মাইক্রোমিটার হয়, 1 মিলিমিটার মানে 1000 মাইক্রোমিটার, আবার 1 মাইক্রোমিটার মানে হচ্ছে 1000 ন্যানোমিটার, এবং 1 ন্যানোমিটার মানে আবার 10 অ্যাংস্ট্রম। এখান থেকে অনেক শর্ট কোশ্চেন থাকে। আর এইখানে এই চিহ্নটা, এইরকম একটা চিহ্ন লক্ষ্য করবে, এটা হচ্ছে মিউ চিহ্ন, এটাকে মিউ বলা হয়। এখানে এখানে যে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ ও কোষীয় বিশেষত্ব, যেগুলো যেমন খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ বা অপাচ্য খাদ্য বহিষ্করণের জন্য আমাদের পুষ্টি, এটা মানে টোটাল প্রক্রিয়াটা পুষ্টি। আর এখানে সংবহন, খাদ্য সারাংশ, শ্বাসবায়ু অক্সিজেন দীর্ঘতম প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আমাদের সংবহন থাকে। এখানে এইটা এবং এইটা হয়ে যাবে। জীবদেহ, অঙ্গতন্ত্র, অঙ্গ, কলা, কোষ, এটা বলে দিয়েছি। এখান থেকে এবার কলা, উদ্ভিদ কলা হচ্ছে 2 প্রকার, ভাজক কলা এবং স্থায়ী কলা। ভাজক কলার মধ্যে শুধুমাত্র ভাজক কলার কাজ এবং স্থায়ী কলার কাজ প্রয়োজন নেই। আবরণী কলার মধ্যে আবরণী কলার কাজ, যোগ কলার মধ্যে যোগ কলার, এইখান থেকে অনেক সময় শর্ট প্রশ্ন থাকে, এই জায়গাটা একটু রিডিং করে নিতে হবে।
কাজের মধ্যে দেহের বিভিন্ন কলা ও অঙ্গের মধ্যে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে, দেহের রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে, দেহের গঠনগত গঠনগত ভার বহন করতে সাহায্য করে। এখানে নিউরনের যে ছবিটা আছে, নিউরন বা স্নায়ুকোষ, তার কাজগুলো করতে হয়। প্রাণী ও উদ্ভিদ কোষ বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া কোষীয় অঙ্গনের মধ্যে এখানে নিউক্লিয়াস থেকে শর্ট প্রশ্ন অনেক সময় দেয় পিতামাতা থেকে তাদের সন্তানদের মধ্যে বংশগত এই জিনের মাধ্যমে কিন্তু বাহিত হয় ডিএনএ জিন। এখান থেকে একজন স্বাভাবিক মানুষের দেহকোষের নিউক্লিয়াসে কিন্তু ক্রোমোজোম থাকে 23 জোড়া বা 46টা। এই শর্ট প্রশ্নটা দেখে দিতে হবে, এখান থেকে খুব একটা প্রয়োজন নেই। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর কেন বলে? নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক কেন বলা হয়? তাহলে নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক কেন বলা হয়, আর মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর কেন বলা হয়, এবং অনেক সময় মাইটোকন্ড্রিয়ার গঠনও অঙ্কন করতে দেয়, হয়তো বলেছিল মাইটোকন্ড্রিয়ার গঠন লেখো, এবং এখানে নিউক্লিয়াসের যে ছবিটা আছে সেটা করতে হবে। এখানে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, এখানে প্রাণী কোষের যে ত্রিমাত্রিক মডেল দেওয়া আছে এটা করার প্রয়োজন নেই। এখানে এই যে প্রাণী কোষের চিত্রটা আছে এইটা কিন্তু দেখবে আমাদের পরীক্ষা অনেক সময় দেয়, অনেকটা স্কুলে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো এসে থাকে। আর এই উদ্ভিদ কোষটা, তাহলে এখান থেকে চিত্রের মধ্যে করতে হবে নিউক্লিয়াস, প্রাণী কোষ, উদ্ভিদ কোষ এবং হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আর নিউরনের ছবিটা অতটা প্রয়োজন নেই। গলজি লাইসোজোমকে আত্মগতি থলি কেন বলা হয়? ডিএনএ ফুল ফর্ম অক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আর আরএনএ ফুল ফর্ম রাইবোনিউক্লিক অ্যাসিড। এটা করতে হবে। ক্রিস্টি কি দেখবে টেক্সটে আছে মাইটোকন্ড্রিয়ার যে অন্তঃপ্রদাটা, সেটা অন্তঃপ্রকোষ্ঠের দিকে যে ভাঁজপ্রাপ্ত হয়ে যে আঙুলের মতো প্রবর্তক সৃষ্টি করে সেটাকে ক্রিস্টি। শর্ট প্রশ্নের জন্য কোষ রাইবোজোম এবং এই সেন্ট্রোজোমকে হচ্ছে পর্দাবিহীন কোষীয় অঙ্গন বলা হয় প্রাণী কোষের মধ্যে, যেটা রয়েছে। এখানে উদ্ভিদ কোষের মধ্যে এখানে কিছু দেখার প্রয়োজন নেই, কোষ প্রাচীর এবং কোষ পর্দা এবং কোষ প্রাচীর পার্থক্য করে দিতে হবে। তারপরে এখানে প্রাইমোরডিয়াল ইউট্রিকল কি? প্রাইমোরডিয়াল ইউট্রিকল বলতে কি বোঝো? প্রাইমোরডিয়াল ইউট্রিকল চাইলে গঠনটা লিখে দিতে পারো। আমাদের 3 ধরনের প্লাস্টিড হয়, ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড আর লিউকোপ্লাস্টিড। প্রত্যেকের কাজ করে যেতে হবে এবং গ্রানা কি করতে হবে। গ্রানা কি? আর একটা কোশ্চেন, মায়োগ্লোবিন কি? যেখানে বিভিন্ন ধরনের যে কোষীয় অঙ্গাণুগুলো আছে সেগুলোর প্রত্যেকটার কাজ কিন্তু করে যাবে, 2টো হোক 3টে হোক, যতগুলো সম্বন্ধ অ্যাটলিস্ট 2টো কিন্তু করে যেতে হবে। প্রত্যেকের কাজ, অনেক সময় কাজ থেকে প্রশ্ন কিন্তু করতে দেওয়া হয়। এখান থেকে অ্যান্টিফিরিস প্রোটিন, বায়ুগহ্বরযুক্ত প্যারেনকাইমা কোষ থাকে, মিষ্টি জলে বসবাস করে উদ্ভিদের পুষ্প ও পত্রবৃন্তে। এইটা করতে হয় লাইনটা, এখানে আর প্রয়োজন নেই। তারপরে অণুজীবের জগৎ, অণুজীব কি? অণুজীবের কয়েকটা বৈশিষ্ট্য, অনেক সময় অণুজীবের বৈশিষ্ট্যটা ভালো করে করতে হবে, অনেক সময় দেয়। অণুজীবের বৈশিষ্ট্য অন্তত পক্ষে 6টা করে যেতেই হবে। থার্মোফিলিক ব্যাকটেরিয়া কি? অণুজীব 4 ধরনের হয়, ব্যাকটেরিয়া, আর্দ্রপ্রাণী, ছত্রাক, শৈবাল। কোনটা কি গোষ্ঠীভুক্ত? ব্যাকটেরিয়া আছে মনেরা গোষ্ঠীভুক্ত, আর্দ্রপ্রাণী প্রোটিস্টা, ছত্রাক ফাঙ্গি, আর শৈবাল প্রোটিস্টা। অ্যালগে হবে না। ব্যাকটেরিয়ার মানে বৈশিষ্ট্য, ব্যাকটেরিয়ার কয়েকটা বৈশিষ্ট্য এখানে অনেক সময় টুকরো কথা থেকেও শর্ট প্রশ্ন থাকে, যেমন এরেনবার্গ ব্যাকটেরিয়া শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন 1674 খ্রিস্টাব্দে। আনসন ফান লিভেনহুক নামে হল্যান্ডের এক লেন্স অণুবীক্ষণ যন্ত্র প্রস্তুতকারক সর্বপ্রথম নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্রে ব্যাকটেরিয়ার অস্তিত্ব প্রমাণ করেছিলেন হচ্ছে লিভেনহুক, এবং এরেনবার্গ ব্যাকটেরিয়া শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন। আর্দ্রপ্রাণীর কয়েকটা বৈশিষ্ট্য, ছত্রাকের কয়েকটা বৈশিষ্ট্য, হাইফ এবং মাইসিলিয়াম কি? অনেক সময় এখান থেকে প্রশ্ন থাকে। শৈবালের কয়েকটা বৈশিষ্ট্য এবং ভাইরাসের হচ্ছে কয়েকটা বৈশিষ্ট্য, এবং ভাইরাসকে জীব জ্বরের মধ্যবর্তী পর্যায়ে কেন বলা হয় সেটা। এখান থেকে হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত কয়েকটা রোগ যেরকম দিতে পারে, যেমন যক্ষ্মা করতে হবে, ডায়রিয়া, টিটেনাস, ডিপথেরিয়া, নিউমোনিয়া, এইগুলো হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত। আর্দ্রপ্রাণী ঘটিতের মধ্যে জিয়ার্ডিয়াসিস, ম্যালেরিয়া এবং কালোজ্বর, এই 3টে থেকে বেশিরভাগ আসে। ছত্রাকজনিতের মধ্যে দাঁত, হাঁচা, ছুলি, অ্যালার্জি, ফুসফুসের রোগ, বিষাক্তকরণ, আর ভাইরাস ঘটিত এইডস আসে, মাম্পস আর হচ্ছে হেপাটাইটিস। এগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করতে হবে। এস্টেরিচিয়া কোলাই, ডাল জাতীয় গাছে অর্বুদে রাইবোজিয়াম এবং এস্টেরিচিয়া কোলাইয়ের মতো ব্যাকটেরিয়ার মতো অণুজীব মানুষের ক্ষুদ্রান্তে ও আশ্রয় ও পুষ্টি গ্রহণ করে, এবং এই এস্টেরিচিয়া কোলাই মানুষের দেহে প্রয়োজনীয় ভিটামিন B12 সরবরাহ করে। শর্ট প্রশ্ন থাকতে পারে।
এই কোশ্চেনটা করেছে। এখানে ক্লস্ট্রিডিয়াম এবং অ্যাজিটোব্যাক্টার, এটা হচ্ছে আমাদের স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। শর্ট প্রশ্নটা করে দিতে হবে। এখানে খাদ্য প্রক্রিয়াকরণ মানে ওটা দেখিয়েছি, এবং খাদ্য কীভাবে ভালো রাখা যায় তার কয়েকটা উপায়, এবং খাদ্য প্রক্রিয়াকরণটাকে আমি ওখান থেকে যেটা দেখিয়ে এলাম সেটাই কিন্তু দেখে যেতে হবে। এখানে অ্যান্টিবায়োটিক প্রথম কি আবিষ্কার করেছিলেন? আলেকজান্ডার ফ্লেমিং। অনাক্রম্যতা বা ইমিউনিটি কি, এইটা অনেক সময় দেয়, অনাক্রম্যতা বা ইমিউনিটি। আর এখানে আমাদের মহাকাশযানে বাতাস পরিষ্কার করতে কোনো কোনো শ্যাওলাকে ব্যবহার করা হয়, যেটাকে বলা হচ্ছে ক্লোরেল্লা। এটাকে বলা হয় আমার ক্লোরেল্লা। অণুজীবের জগতের মধ্যে দেহের রাসায়নিক সমন্বয়কারী হিসেবে হরমোন কাজ করে। হরমোন কোথায় কীভাবে তৈরি হয়? এখানে রয়েছে অন্তঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি এবং মিশ্র গ্রন্থি কি, সেগুলো দেখতে হবে। এখানে পিটুইটারি গ্রন্থি দুটো একটা রয়েছে, যেটা মানে দুই খণ্ড বিশিষ্ট হয়। পিটুইটারি মস্তিষ্কের মূল দেশে 2 খণ্ড বিশিষ্ট পিটুইটারি গ্রন্থি থাকে। সামনের খণ্ডটাকে অগ্র পিটুইটারি এবং পেছনটাকে পশ্চাৎ পিটুইটারি বলে। এখানে পিটুইটারি গ্রন্থি থেকে যে সমস্ত হরমোন খরিত হয়, যেমন সোমাটোট্রপিক, যেটাকে গ্রোথ হরমোন বলে, থাইরোস্টিমুলেটিং টিএসএইচ হরমোন, গোনাডোট্রপিক আর ভ্যাসোপ্রেসিন। এখান থেকে শর্ট প্রশ্ন দেবে। সোমাটোট্রপিক হরমোন হলো বৃদ্ধিপ্রোষক হরমোন, মানে গ্রোথ হরমোন। এটা কাজগুলো করে যেতে হবে। আর এখানে আরও একটা পিটুইটারি গ্রন্থি রয়েছে, থাইরোস্টিমুলেটিং হরমোন, সেটাও কিন্তু কাজটা করে যেতে হবে। থাইরয়েড গ্রন্থির মধ্যে থাইরক্সিনের কাজ, থাইরক্সিনের বেশি ক্ষরণ এবং কম ক্ষরণে কী কী রোগ হয়, অগ্রাশয় গ্রন্থি অবস্থান এবং অগ্রাশয় গ্রন্থি থেকে ইনসুলিন এবং গ্লুকাগন হরমোন খরিত হয়, এবং তাদের প্রত্যেকের কাজ, এবং এখানে ইনসুলিনের কম ক্ষরণ এবং বেশি ক্ষরণে কী কী রোগ হয়। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন হরমোন খরিত হয়। আরও একটা হরমোন হয় কর্টিসল। এখানে অ্যাড্রিনালিন হরমোনকে এখানে আমাদের জরুরিকালীন হরমোন কেন বলা হয় সেটা করতে হবে। অ্যাড্রিনালিনকে জরুরিকালীন হরমোন কেন বলা হয় সেটা করে যেতে হবে। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কর্টিসল নামে অন্য একটা হরমোন খরিত হয়। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে খরিত হয় জরুরিকালীন হরমোন বা সংকটকালীন হরমোন। এটা কেন বলা হয়? অ্যাড্রিনালিনকে জরুরিকালীন বা সংকটকালীন হরমোন কেন বলা হয়? আর দৌড়ানোর সময় খুব শক্তি যোগান দরকার হয় আমাদের শরীরে, এবং সেটা কিন্তু এই অ্যাড্রিনালিন কিন্তু বাড়তি শক্তির যোগান দেয়। জননগ্রন্থির মধ্যে পুরুষের দেহে হচ্ছে জননগ্রন্থির নাম হচ্ছে শুক্রাশয়, এবং স্ত্রীদের ডিম্বাশয়। পুরুষের দেহে যেখানটা শুক্রাশয় রয়েছে সেটা থেকে টেস্টোস্টেরন খরিত হয়, যেটার প্রভাবে ছেলেদের গোপ দাড়ি বের হয়, ধীরে ধীরে হাড়ও পেশির মানে শক্তিশালী হয়, পেশিবহুল চেহারা তৈরি হয়, গলা স্বরে ভাঙন কাটে। এই জায়গাগুলো ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরন যেটা আছে, এটা স্ত্রী দেহ থেকে খরিত হয়, ডিম্বাশয় থেকে। সেটাও কিন্তু অনেক আরও পেশির বৃদ্ধি ঘটিয়ে দেহের সম্পূর্ণ বৃদ্ধি ঘটায়, ত্বকের নিচে ফ্যাট জাতীয় পদার্থের সঞ্চয় ঘটিয়ে শরীরে বদল আনে। বয়সন্ধি থেকে এখানে এই জায়গাটা দেখতে হবে। বয়সন্ধিকাল হিসেবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 10 থেকে 19 বছর বয়সটাকে নির্ধারিত করেছে। মানে কিছু প্রয়োজন নেই এখানে। যে জীবন কৌশলতা শিক্ষা, লাইফস্টাইল এডুকেশন কী, এবং তার কয়েকটা দিক, 10টা দিকের মধ্যে দেখবো অবশ্যই একটা থাকবে। পরে হচ্ছে একটা জীববৈচিত্র্য থেকে বনের মধ্যে এখানে সম্মিলিত জাতিপুঞ্জ 2011 সালটাকে আমাদের আন্তর্জাতিক বনবর্ষ রূপে ঘোষণা করেছিলেন। ভারতের স্থলভাগের 21% বন হচ্ছে অনেক অঞ্চল জুড়ে জন্মানো উদ্ভিদ সমষ্টি। এখানে খুব একটা কিছু প্রয়োজন নেই। এখানে এই জায়গাটা যেখানে শ্বাসমূলের গাছের বাঁধাপনে, এই জায়গা গরান, গেওয়া, বাইন বা খাড়ির কুমির প্রভৃতি দেখা যায়, কাঁটাওয়ালা, ঝোপঝাড় এবং চিরসবুজ গাছের বন, এই কথা দেখলে হয়ে যাবে। আদর্শ বনের গঠন অনেক সময় দেয়।
আদর্শ বনের গঠন অনেক সময় দেয়, সবসময় দেয় না, অনেক সময় কিন্তু অনেকটা স্কুলে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো দিয়ে থাকে, এত পর্যন্ত লিখতে হবে। এরপর এখানে অনেকগুলো শর্ট প্রশ্ন আছে, পড়ে যাবে, টুকু কথাটা প্রয়োজন নেই। এখানে বনে বনে আগুন লাগার কারণ, বনে আগুন লাগার ফলাফল এবং বনে কেটে ফেলা হলে পরিবেশে কী কী সমস্যা হয়, এই তিনটে প্রশ্ন দেখবে এখান থেকেই কমন আসবে। তাহলে বনে আগুন লাগার কারণ, বনে আগুন লাগার ফলাফল, ফলাফলটা এই টেক্সটে যেটা আছে সেটাই বলবে। আর এখানে আমাদের বন কেটে ফেলে পরিবেশে কী কী সমস্যা হয় এত পর্যন্ত হবে। আর কীভাবে বনকে বাঁচানো সম্ভব, আর একটা আদর্শ বনের গঠন, এখান থেকেই দেখবে একটা না একটা কমন পাবেই। সমুদ্রের নিচে, আচ্ছা, উত্তরাখণ্ডে বনভূমির সংকট আর ম্যানগ্রোভসের বনভূমির সংকট, দুটো প্রশ্ন দেখলেই হয়ে যাবে। তারপরে সমুদ্রের নিচের জীবনের মধ্যে এখানে কেল্প কী, কেল্পের সংজ্ঞাটা, কেল্প হচ্ছে সামুদ্রিক শ্যাওলা। বায়োলুমিনেসেন্স কী এবং বায়োলুমিনেসেন্সের সহায়তাকারী যে উৎসেচক রয়েছে, মানে রঞ্জক পদার্থটা লুসিফেরিন, আর যে উৎসেচক থাকে সেটা লুসিফারেজ। এই জায়গাটা বায়োলুমিনেসেন্স কী, বায়োলুমিনেসেন্স কী এখানে ফাইটোপ্ল্যাঙ্কটন এবং প্ল্যাঙ্কটনের উদাহরণ ফাইটোপ্ল্যাঙ্কটন, তারপরে ডিনোফ্ল্যাজেলেট, এই জায়গাগুলো। ফাইটোপ্ল্যাঙ্কটনের মধ্যে আবার মানে এক্সাম্পল ডায়াটম আর ডিনোফ্ল্যাজেলেট। কেল্প কি এটা আগে বললাম, জু প্ল্যাঙ্কটন, এই জায়গাগুলো মানে এই বৈশিষ্ট্যগুলো করে যেতে হবে। সাগর কুসুমের বৈশিষ্ট্য এবং এদের কোষিকাগুলো থেকে অসংখ্য দংশন কোষ তৈরি হয়, এই জায়গাগুলো দেখবেন। সাগর কুসুমের মধ্যেও সেম, অক্টোপাসও সেম করে যেতে হবে। এখানে সমুদ্র ফেনা কি, সমুদ্র ফেনা প্রয়োজন আছে, সমুদ্র ফেনাটা। আর এখানে স্কুইডের আত্মীয় কাটল ফিশ থেকে সমুদ্রের নিচে ধারে পৌঁছে গেলে একটা ক্যালসিয়াম গঠিত শক্ত জিনিস সহজেই সংগ্রহ করা যায়, এই জিনিসটাই হচ্ছে সমুদ্র ফেনা। হাঙরটা স্কিপ করছি, প্রয়োজন নেই এখানে। আর তারা মাছের বাহু সংগ্রহের সময় শর্ট কোশ্চেন থাকে 5টা হবে এবং তারা মাছের কয়েকটা বৈশিষ্ট্য করে যেতে হবে। সমুদ্র দূষণের 3টি কারণ এবং অ্যালগার ব্লুম দেখলেই এখান থেকে হয়ে যাবে। আর এখান থেকে করে যেতে হচ্ছে তারপরে মরু অঞ্চলের জীবজগৎ, এখান থেকে করতে হবে মেরু প্রদেশের মরুভূমিগুলো ঠান্ডা হওয়ার কারণ কি, মরুদ্যান কি, জোশুয়া, সাগুয়ারো এবং মেসকুইট গাছের কয়েকটা বৈশিষ্ট্য। তারপরে মরুভূমির মধ্যে উটের কয়েকটা বৈশিষ্ট্য এটাই পরীক্ষা আসবে। উটের হচ্ছে কয়েকটা বৈশিষ্ট্য, এবং এখানে একটা কোনো এক বিশেষ ভৌগোলিক অঞ্চলে জীবের উপস্থিতি, ওই অঞ্চলে আবহাওয়ার উপর নির্ভরশীল। উটের মতো যে সমস্ত প্রাণীরা মরুভূমিতে থাকে তাদের কীভাবে নিজেকে মানিয়ে নিতে হয় এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া হয়েছে। র্যাটল ফিশ এবং জারবিলের কয়েকটা বৈশিষ্ট্য এবং মানে এদের জায়গা থেকে অনেক সময় ট্রেনিং করে রাখো ডেফিনেশন ওয়াইজ, অনেক সময় হচ্ছে শর্ট প্রশ্ন এসে থাকে। এখানে কৃষ্ণসার হরিণ থাকে, মানে থর্মোরূপের একটা উল্লেখযোগ্য প্রাণী। তারপরে থর্মোরূপের সবচেয়ে বড় পাখি হচ্ছে বাস্টার্ড, আর ভারতীয় জাতীয় পাখি ময়ূর রয়েছে এখানে আছে। মরুভূমির মানুষের মধ্যে নামিব মরুভূমি থাকে বুশম্যান, কালাহারিতে থাকে স্যান বুশম্যান, এখানে পুয়েবলাকি। আর থর্মোরূপেতে যারা থাকে তাদের মধ্যে ওয়াধা ভিল, গাদি লোহার সম্প্রদায়ের মানুষের উল্লেখযোগ্য আছে। মেরু অঞ্চলের জীবজগতে এখানে মেরু ভাল্লুকরা কীভাবে সমুদ্রতে বেঁচে থাকে, মাছেরা কীভাবে কম তাপমাত্রায় সুমেরুর কম তাপমাত্রায় বেঁচে থাকে। এখান থেকে শীত ঘুম বা আর এখানে আগে একটা ছিল এস্টিভেশন, গরম ঘুম বা এস্টিভেশন, আর এখানে শীত ঘুম, এই দুটো থেকে একসাথে দেখবে দেওয়া হয়। এবং এখানে কি করে এত ঠান্ডাতে সুমেরু প্রাণীরা বেঁচে থাকে, দুটো রকম প্রসেস আছে, একটা শীত ঘুম রয়েছে আর একটা পরিযান, তারা অন্য জায়গায় চলে যেতে পারে, আর একটা শীত ঘুমে চলে যাবে। মেরু অঞ্চলের মানুষ এখানে এক্সকিমো মেনলি আছে, বরফের তৈরি ঘর। এক্সকিমো শব্দের অর্থ হচ্ছে যারা কাঁচা মাংস খায়। এখানে পেঙ্গুইনের সংকট কীভাবে হলো, মানে পেঙ্গুইনের সংকট এবং আন্টার্কটিকার পরিবেশ দূষণ, এটাই দেবে, এটা ট্রিপল স্টার দিতে হবে। IUCN ফুল ফর্ম ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। এবং এখানে রেড ডাটা বুকের যে তালিকায় কতগুলো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, এইখানে বিলুপ্ত, তারপরে বন্যপ্রাণী বেশি বিলুপ্ত, অতি সংকটাপন্নভাবে বিপন্ন মানে হচ্ছে বিলুপ্ত হওয়ার আগের পর্যায়ে, বিপদগ্রস্ত, কম বিপদগ্রস্ত, এই 6টাই মেনলি নেওয়া হয়। এখানে ভারতবর্ষে এরকম কতগুলো প্রাণীর নাম লেখো যারা বিপন্ন প্রাণী, যেমন রয়্যাল বেঙ্গল টাইগার, এশিয়াটিক লায়ন, রেড পান্ডা, শকুন। ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণ করতে হবে। এবং বসুন্ধরা শীর্ষ সম্মেলন কোথায় হয়েছিল, কেন হয়েছিল এবং এর এজেন্ডা 21 কী। শকুনের হারিয়ে যাওয়ার কারণ, মেছো বিড়ালের হারিয়ে যাওয়ার কারণ এবং গঙ্গা শুশুকের এখানে ইকোলোকেশান কী, ইকোলোকেশানটা কী,
আর গঙ্গা সুযোগের সংকট সংরক্ষণ করতে হয়। এখানে গন্ডারের মেনলি সংকটটা দেখলে হয়ে যাবে। তারপরে নেক্সট লাস্ট ওয়ান চ্যাপ্টার, একদম পরিবেশ বিজ্ঞানের শেষ চ্যাপ্টার, যে আমাদের চারপাশের পরিবেশ ও উদ্ভিদ জগৎ। এখানে পরিবেশে গুরুত্বপূর্ণ কিছু গাছ যেমন বাঁশ, কচুরিপানা, শাল, সুন্দরী আছে। বাঁশের মধ্যে মাস ফ্লাওয়ারিং কি, যে পরিবেশে কত প্রভাবে সময় ঋতুভেদে বাঁশের অঙ্গজ বৃদ্ধি বন্ধ হয়ে জনগত বৃদ্ধির সময় ফুল ফোটতে শুরু করে। তো সেই সময় আছে বাঁশ গাছের মৃত্যু হয় ফুল ফোটার পরই। আর দীর্ঘ সময় বাদে বাঁশ গাছে যে ফুল ফোটার ঘটনা সেটাকে মাস ফ্লাওয়ারিং বলছে। মাস ফ্লাওয়ারিংয়ের প্রভাব বা মাস ফ্লাওয়ারিংয়ের প্রভাবটা এখান থেকে রিডিং করে নিতে হবে, এখানে রয়েছে। আর এখানে বঙ্গোপসাগর উপকূলে জন্মানো একটা বাঁশের প্রজাতি হচ্ছে মেলোক্যান্না ব্যাম্বু সয়েডিস। এখানে তাবাসির কি, বাম্বুসা অ্যারুন্ডিনাসিয়া বাসর নামক বাঁশের পর্ব মধ্যে সিলিকন ডাইঅক্সাইড ও সিলিসিক অ্যাসিড সম্পৃক্ত একটা গুরুত্বপূর্ণ ওষুধ তৈরি হয়, যেটাকে তাবাসির বলছে। আর হাঁপানি, সর্দি কাশি, অন্যান্য সংক্রামক ব্যাধির চিকিৎসাতেও কিন্তু এটা ব্যবহৃত হয়। বাঁশ গাছে কয়েকটি ব্যবহার এটা ভালো মতো করে যেতে হবে। অনেকগুলোই পয়েন্ট কিন্তু দেওয়া আছে এখানে। কচুরিপানার মধ্যে শুধু এখানে কচুরিপানার যে ব্যবহারগুলো আছে, ব্যবহারিক গুরুত্বগুলো, সেগুলো করলেই হয়ে যাবে। আর প্রয়োজনে আলাদা করে কিছু এত পর্যন্ত লিখতে হবে। তারপরে শাল গাছের ব্যবহার আছে, মানে ট্যানিন, যেটা শাল গাছের ছাল থেকে প্রাপ্ত ট্যানিন চর্মশিল্পে চামড়া শক্ত করতে ব্যবহার করা হয়। তারপর রজন এবং বীজ এই পর্যন্ত লিখতে হবে শাল গাছের ব্যবহার। আর লাস্ট হচ্ছে সুন্দরী গাছের ব্যবহার। সুন্দরী গাছের ব্যবহারটা এইটা করতে হবে, এই যে সুন্দরী গাছের ব্যবহার। এখানে শ্বাসমূল, ঠেসমূল কি, এবং এখানে একটা ঝড়খালিতে, পশ্চিমবঙ্গের ঝড়খালিতে সুন্দরী গাছ প্রতিপালন এবং সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে, কারণ সুন্দরী গাছটা বিপন্ন হতে শুরু করেছে, তাই সেই কারণে। মশলাও গাছ থেকে লবঙ্গতে আমাদের ইউজিনল নামক একটা রাসায়নিক পদার্থ এবং তার ব্যবহারটা, গাছের ছাল যেমন দারুচিনি, মুকুল, লবঙ্গ এখানে অবশ্যই শর্ট বস্তু থাকে, যেমন হিং হচ্ছে কি খর্দ পদার্থ, আদা ও হলুদ হচ্ছে গ্রন্থিকাণ্ড, জোয়ানমরি হচ্ছে বীজ, জায়ফল অন্তর্বীজ, জাফরান ফুলক। সেক্ষেত্রে অনেক সময় যেটা দেয়, 4 নাম্বারেরটা, 9 নাম্বারেরটা, 7 থেকে, আর এখানে এই 2-এরটা, এই 4টে থেকেই দেয়। তারপরে কী কী লাগে, কী কী কাজে মশলা লাগে, এটা লিখলে হবে। এটা কিন্তু ভালো প্রশ্ন, সব থেকে ভালো প্রশ্ন এটা। এটা দেখবে অনেক সময় দেয়, 100টার মধ্যে 95টা স্কুলে এই প্রশ্নটা দেবে। গোলমরিচের কয়েকটি ব্যবহার, গোলমরিচের তীক্ষ্ণ স্বাদের জন্য পিপেরাইন থাকে। দারুচিনির কয়েকটি ব্যবহার, হলুদের মধ্যেও সেম ব্যবহার। হলুদে হচ্ছে একটা কারকিউমিন নামক যৌগ পাওয়া যায়, তার ব্যবহারটাও করে দিতে হবে। এখানে এলাচের ব্যবহার, তবে গরম মশলা কোন কোন মশলা মিশিয়ে তৈরি করা হয়, আদার ব্যবহার, রসুনের ব্যবহার, সব ব্যবহার। এবং রসুনের একটা অ্যাসিডিক নামক যৌগ থাকে, যেটা হচ্ছে জীবাণুনাশক ক্ষমতা আছে, এবং এটারও ব্যবহার করে যেতে হবে। ঔষধি গাছের মধ্যে নিমের কয়েকটা ঔষধি গুণ করতে হবে, 3টে বা 4টে, অ্যাটলিস্ট 3টে করে যেতেই হবে। বেলের কয়েকটা ঔষধি গুণ, আমলকির কয়েকটা ঔষধি গুণ, এবং আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। ত্রিফলা কি এবং ত্রিফলা কয়েকটি ব্যবহার, এটা করতে হবে। ত্রিফলা কি, এটা কিন্তু ভালো প্রশ্ন। ত্রিফলার ব্যবহার এবং ত্রিফলা কি। তার কি যে নয়নতারার মধ্যে কয়েকটি উপক্ষার আছে, রোবেসিন, ভিনক্রিস্টিন, ভিনব্লাস্টিন, আলাদা মতো করে কয়েকটা ওষুধি গুণ পড়তে হবে। যেমন রোবেসিন হচ্ছে মস্তিষ্কের রক্ত সঞ্চালনে কোনো রকম বাধা হলে সেই উপকারটা দূর করতে সাহায্য করে। আর এখানে ভিনক্রিস্টিন এবং ভিনব্লাস্টিনের কাজগুলো দেওয়া আছে। আর পুদিনার মধ্যে, পুদিনাটা স্কিপ করছে, এটা দেয় না খুব সাধারণত, অনেক স্কুলে স্কিপ করে। আর ঘৃতকুমারীর ব্যবহারটা ভালো করে যেতে হবে। ঘৃতকুমারী তো ব্যবহার না, ঔষধি গুণগুলো আর কি। তাহলে এই ছিল আজকে জীবন বিজ্ঞানের সাজেশান। এটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে তাই জানাবে, এবং ভালো লাগলে এটা লাইক করবে। আমাদের থার্ড সাবজেক্টের জন্য এর আগে ভৌত বিজ্ঞানের সেশন দেওয়া হয়ে গেছে অলরেডি, আর আজকে লাইফ সায়েন্সের সেশন দেওয়া হয়ে গেল। তাহলে পরিবেশ বিজ্ঞানের সমস্ত সাজেশন কিন্তু কমপ্লিট হয়ে গেল।